আসসালামু আলাইকুম। আমি নুসরাত। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ৭। বাড়ির মেয়েরা তাড়াহুড়া করে বেরিয়ে গেলে সিরাত সায়নকে একবার দেখে এলেন। মুখ ফুটে কিছু না বললেও সিতারার পাশ ঘেঁষে দাঁড়ালেন। ছোট জায়ের এই অভ্যাসের কথা ভালো করে জানেন সিতারা চৌধুরী। সিরাত যখনই কিছু বলতে চায় তখন এভাবে ঘুরঘুর করে, বোকা বোকা সাজে। যতক্ষণ না নিজে থেকে কিছু জিজ্ঞাসা করবেন ততক্ষণ এভাবেই চকরির মতো ঘুরতে থাকবে। আজও তাকে পাশ ঘেঁষতে দেখে সিতারা চৌধুরী ব্যাপারটা বুঝে এঁটো প্লেটগুলো ধুতে ধুতে বলল, কিছু বলবি সেজো? হুম, বল, জরুরি কিছু? বড় ভাবি বলেছিলাম যে সায়নের একটা বিয়ে দিলে কেমন হয়। বয়স তো কম হলো না ছেলেটার। এমনও হতে পারে লজ্জায় কিছু বলে না। সিতারা চৌধুরী জায়ের দিকে একবার তাকিয়ে প্লেট ধুয়ে মুছে সাজিয়ে রাখলেন। তারপর ডিমগুলো ফ্রিজে রেখে বললেন, হঠাৎ এ কথা? ভালো কোনো মেয়ের সন্ধান পেয়েছিস? না না, তেমন কিছু না। সায়ন শুদ্ধ দুজনই প্রাপ্তবয়স্ক। আজকে বিয়ে দিলে কালই ঘরের আলো করে নাতি নাতনি আসবে। বাচ্চাদের কলকলানিতে ভরে উঠবে চৌধুরী নিবাস। কিন্তু যাদের জন্য মেয়ে দেখব তারাই তো গুরুত্ব দেয় না। আমি বা মা হয়ে আর কতভাবে বোঝাবো বল দেখি। ওয়াশরুম থেকে বের হতে গিয়ে সায়ন আহত পায়ে ব্যথা পেয়েছে, রক্ত বের হচ্ছে। একটা বউ থাকলে সেবা যত্ন করতে পারত। এত বড় ছেলের এখন কি লাগে আমরা কি বুঝবো? বুঝলেও ছেলেটারও তো লজ্জায় কিছু বলে না, ডাকে না আমাদের। সিতারা চৌধুরী দীর্ঘশ্বাস চেপে দুপুরে রান্নার জন্য সবজিগুলো বুয়াকে কাটতে দিয়ে জবাব দিলেন, এবার শুদ্ধ ফিরুক, দেখি ওকে দিয়ে সায়নের সঙ্গে কথা বলাবো। তোর বড় ভাই তো রেগে দেখতেও যায়নি ছেলেটাকে। কিছু বললে আমাকে উল্টো খিচমিচ করে ওঠে। এদের বাপ ছেলেদের বন্ধে আমি মাঝখানে পড়েছি। না পারি স্বামীর কথায় সাপোর্ট দিতে, না পারি ছেলেদের যুক্তির কাছে হার মানতে। পছন্দ টছন্দ থাকলেও তো বলে না। আমরা কতদিন জিজ্ঞেস করেছি, তোমরা দুই ছেলে মুখে কুলুপ এঁটে বসে থাকে। সায়ন ফাজলামি করে কথা এড়িয়ে গেলেও শুদ্ধ যেন কানেই শোনে না। বুঝি না বাপু, এরা কি চিরকুমার থাকার পণ্য করেছে নাকি? এর আগে একটা মেয়ে দেখতে গেলাম, আমাদের অফিসের স্টাফের শালি। কি যে সুন্দর মেয়েটা, সাজিয়ে গুছিয়ে রাখলে জ্যান্ত পুতুল যেন একটা। সায়নকে ছবি দেখালাম। সায়ন বিয়েতে রাজি না দেখে শুদ্ধকে কত করে বললাম। সে ফোঁস করে বলে, বিয়ের প্রয়োজন অনুভব করলে জানাবো, তখন আয়োজন শুরু করো। আপাতত এসব কথা মাথা খারাপ করো না। তা প্রয়োজন অনুভব করবে কবে? অন্য বাড়ির ছেলেরা দেখি গফ না গজাতেই বিয়ে বিয়ে করে মুখে ফেনা তুলে ফেলে। কত ছেলে মরতেও যায় বিয়ের জন্য। যত সব হয়েছে আমাদের বাড়ির ছেলেরা বিয়ের কথা শুনতেই পারেনি। এভাবে সিতারা চৌধুরী সিরাতের সঙ্গে ছেলেদের নিয়ে কথা বলছিলেন। তখন সিমিনের কথা শোনা গেল। শীতলকে বকতে বকতে সিঁড়ি বেয়ে নামছে উনি। এক গাদা জামা বের করে বিছানার উপরে স্তূপ করে রেখে গেছে মেয়েটা। পরে একটা বের করে 5টা। তারপর পালা দিয়ে দলা মলা পাকিয়ে রেখে চলে যায়। এত বড় মেয়ে, হুঁশ জ্ঞান এখনো হলো না, আর কবে হবে? এসব বকতে বকতে জামা কাপড়গুলো একা হাতে গুছিয়ে ময়লা কাপড় ধুয়ে ছাদে মেলে এসেছেন তিনি। তখন সিরাত সিমিনের উদ্দেশ্যে বলল, ছোট, শীতলকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না? কবে যাবি? সিরিয়াল দিয়েছিস? সিমিন তো একথা ভুলেই বসেছেন। সিরাত বলার পর ওনার স্মরণ হলো কথাটা। ওনাকে মুখ দেখে সিতারা চৌধুরী বিরক্ত হয়ে বলেন, মা হয়ে এত ভোলা মন হলো কিভাবে সিমি? দেখিস না মেয়েটার পিরিয়ডের প্রথম দিন কি অবস্থা হয়? স্বাভাবিক আর অস্বাভাবিক বলে তো কিছু থাকে নাকি? মেয়ে মানুষ কিছু কিছু ব্যাপার নিয়ে অবহেলা করতে নেই। তুই না গেলে বল, আমিই না হয় নিয়ে যাই মেয়েটাকে। জায়ের কথা বকা সিমিন মুখ কুচকে করে জানালো উনিই নিয়ে যাবে। এরপর তিনজা মিলে গল্পে গল্পে হাতে হাতে সাংসারিক কাজকর্ম ব্যস্ত হয়ে পড়লেন। ঘড়িতে তখন 10:30 হবে। সিতারা চৌধুরী ফোনটা হঠাৎ নিজস্ব স্বরে বেজে উঠল।
উনি ড্রয়িং রুম থেকে ফোনটা হাতে তুলে নজর বুলিয়ে হাসলেন। নাম্বার দেখে মমতায়নী মন দরদের উতলে পড়ল। উনি কল রিসিভ করে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আব্বা কেমন আছে? শুদ্ধ সদস্য শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে জানালো, ভালো আছি। তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে আম্মু? আমরা সবাই ভালো আছি। সকালে নাস্তা করছো বাবা? না, সারা রাত ল্যাবে ছিলাম, কেবল ফিরলাম। একটা কথা জানতে কল করলাম। কিছুক্ষণ পরে 5 জন গেস্ট যাবে বাসায়, লাঞ্চ সারবে, তুমি সামলে নিও প্লিজ। এরা পরিচয় নাকি অপরিচিত কেউ? বিদেশি সায়েন্টিস্ট, কিছু কাজের জন্য এসেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি আসবে বাবা? তোমার বাসায় তোমার গেস্টরা আসছে, তুমি না থাকলে কিভাবে হবে? আমিও আসছি। এই তো এয়ার টিকিট কনফার্ম করেই তোমাকে জানালাম। আর আম্মু, এরা কিন্তু কয়েকটা দিন থাকবে, সমস্যা নেই বাবা, তুমি শুধু সাবধানে চলে আসো তাহলেই হবে। মা ও ছেলের কথা শেষ করে কল কাটলেন। সিতারা চৌধুরী দুই যাকে গেস্টের কথা বলতে ওনারাও কাজে লেগে পড়লেন। ভাগ ভাগ করে কাজ বেছে নিলেন, আপ্যায়নের যেন ত্রুটি না থাকে সেই ব্যবস্থা করলেন। তবে কিছু জিনিস প্রয়োজন, তাই লিস্ট করে শাহাদাত চৌধুরীকে বাজারে পাঠালেন। শীতল ক্লাসে যায়নি, নরম ঘাসের উপর বসে কেয়ারার আনা তেঁতুল খাচ্ছে, গল্প করছে। কেয়ারার দৃষ্টি তখনও বিদেশিদের দিকে। বিদেশিরা রিকশায় চড়ে ঘাসের উপর ঘুরছে, কখনো নিজেরাই রিকশা চালাচ্ছে, রিকশা টেনে সামনে এগিয়ে নিতে না পারলে নিজেরাই হাসাহাসি করছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে কেয়ারা ক্যামেরাম্যানকে ইঙ্গিত করে বলে বসলো, ওনারা দাদার নাম ইমরান, বাপের নাম জুবরান, ওনার নাম কামরান, তাই এই রানের বংশধরের কোথায় কুড়িয়ে পেলি রে শীতল? বেলতলায়। ওহ, তা কামরান মিয়া বিদেশিদের সঙ্গে করছেটা কি? কি আশ্চর্য, আমাকে বলেছে নাকি? তুই গিয়ে জিজ্ঞাসা করে আয়। শুদ্ধ ভাইয়া কিছু বলেনি তোকে? নিজে বাঁচতে চাইলে খবরদার বলছি ওনার নাম মুখেও নিবি না। ওনার মতো বিটকেল জাতের কাজিন কারো আছে কি না জানা নেই, কপালই খারাপ বাল। এভাবে বলছিস কেন রে শীতল? শুদ্ধ ভাইয়ের মতো এত ভদ্র ড্যাশিং ছেলে হয় নাকি? তাও আবার সায়েন্টিস্ট। এই অবধি কি কি আবিষ্কার করেছে শুদ্ধ ভাই জানিস কিছু? ব্যাঙের ছাতার নিচে বছরের পর বছর কিভাবে বসবাস করা যায় সেই গবেষণা চালাচ্ছেন উনি। রেগে যাচ্ছিস কেন? বল না একটু শুনি। কি বলবো? সে শুধু দেখতেই ড্যাশিং না, তার হাতের চালাকাটের বাড়ি আরও ড্যাশিং। সুইট টেস্টি, খাবি একবার? টেস্ট কর, ভালো লাগবে। ভাইয়া আবার তোকে মেরেছে? শুধু মারেনি, ফোনটাও জান কবজ করেছে। যাওয়ার সময় সবাইকে গিফট দিয়েছে, আমাকে দেয়নি। লাগবে না তার দেওয়া গিফট। সায়ন ভাইয়া বলেছে সুস্থ হলে আমাকে শপিং করাতে নিয়ে যাবে। কথা বলেও মুখ ভার করে ঘাসের দিকে তাকিয়ে রইল। শুদ্ধর এমন ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছে সে। শখ স্বর্ণকে দুটো ড্রেস দিয়েছে শুদ্ধ, সঙ্গে ম্যাচিং হিজাব। সামান্য সৃজনকে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার, আর তাকে দিয়েছে দুঘা চালাকাঠের বাড়ি। এবার এসে কবেকার রাগ তুলেছে কে জানে। শীতলের বেজার মুখ দেখে কেয়ারাও কিছু বলার সাহস পেল না। এখন কিছু বললেই শীতলের সমস্ত রাগ তার উপরে পড়বে। হঠাৎ শীতল কেয়ারার হাতের ফোনটা কেড়ে নিয়ে ফটাফট নাম্বার তুলে কাউকে কল দিল। অপর পাশের মানুষটা কল তুলছে না, সেও হাল না ছেড়ে একের পর এক কল দিতেই থাকলো। 4 বারের বেলায় কল তুলে গম গমে সুরে উঠে বলল, সোয়াব স্পিকিং। আর ইউ? শীতল নিশ্চুপ, কারো কথা না শুনে হ্যালো হ্যালো করে শেষমেশে কলই কেটে দিল অপর পাশের মানুষটা। তাতে শীতলের রাগে পারদ দ্বিগুণ বাড়ল। সে আবার কল করলো সেই নাম্বারে। কেয়ারা বসে বসে শীতলের কাণ্ড দেখছে। আবারও কল বেজে বেজে শেষ মুহূর্তে কল রিসিভ হতেই সে গলায় স্বর্ণ পরিবর্তন করে ন্যাকা সুরে বলল, বিশুদ্ধ বলছেন? না, বিশুদ্ধ সাহেব ভালো হয়ে যান, ভালো হতে টাকা লাগে না। ব্যথা কমে গেছে? কিসের ব্যথা? এই যে চালাকাট দিয়ে দুঘাত দিয়ে এলাম, তার ব্যথা। নিষেধ করেছিলাম না আমার সঙ্গে চালাকি না করতে? শীতল মুখ লটকে তাকিয়ে আছে কেয়ারার দিকে। ইস, মুখে ওড়না গুজে কথা বললে কি লাভ হতো?
বুঝেই তো ফেলল। মুখ থেকে ওড়না বের করে সে কিছু বলার আগেই শুদ্ধ বলল, কলের কারণ আপনাকে একটু দরকার। কেন? শোকেসে সাজিয়ে রাখার জন্য। এ কথা বলে শীতল কল কেটে ফোনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল, দিলাম খোঁচা, এবার মারেন দেখি কেমন পারেন। এ কথা বলে শীতল সুন্দর করে হাসল। এবার শান্তি লাগছে। সেও বুঝুক কাউকে খোঁচা মার্কা কথা বললে কেমন লাগে। সে অস্থির নিঃশ্বাস ফেলে শুদ্ধর ফোন নাম্বার ডিলিট করে কিয়ারাকে ফোন ফিরিয়ে দিল। আজ একটু বেশিই সাহস দেখিয়ে ফেলেছে, কারণ সে জানে শুদ্ধ এবার দেরি করে বাড়ি ফিরবে। বড় মাকে তাই বলতে শুনেছে, দেরি করে এলে ভুলে যাবে আজকের কথা। এ কথা ভেবে একটু খোঁচালো আর কি। এখন শুদ্ধ খোঁচা খেয়ে দিন পার করুক।